তদন্তকারী সংস্থারা যখন যেরকম প্রমাণ পায় তার বিরুদ্ধে সেরকম ব্যবস্থা নেওয়ার কথা। এখন কেন্দ্রীয় সরকারে যারা ক্ষমতায় আছে তারা যদি এরকম ভেবে থাকেন যে ভোটের এত আগে ব্যবস্থা না নিয়ে, সেটা ঠিক বেঠিক আমি বলছি না, যে ভোটের কিছুদিন আগে ব্যবস্থাটা নেবেন তাহলে ভোটের উপর প্রভাব বেশি পড়বে, সেরকম যদি কিছু থেকে থাকে তাহলে এক কথা। আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা নিজেরা কাগজে বিবৃতি দিয়ে দেখিয়েছে যে এখানে প্রচুর বেআইনি কাজ কারবার হয়েছে, এবং কালীঘাটের কাকুও বলেছেন, অডিও পাওয়া গিয়েছেন যে অভিষেক ব্যানার্জি কিভাবে টাকা চেয়েছেন, টাকা দিয়েছেন, তাদের কাছে কিভাবে টাকা দিয়েছে। তো অতএব তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কোনো কারণ নেই। আমার ধারণা একটু দেরিতে হলেও তদন্তকারী সংস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। জেল যাত্রা হবে কিনা সেটা তদন্তকারী সংস্থার লোকেদের উপর খানিকটা নির্ভর করবে। তারপরে তো কোর্ট আছে, কিন্তু 26-এর ভোটে এখানে শাসক দলের পরিবর্তন হয়ে যেতে পারে, কারণ রিগিং তো করা হয়, মরা মানুষের লোকগুলো আছে সেই ভোটগুলো দেওয়া হয়, অস্তিত্বহীন লোকের ভোট আছে সেগুলো দেওয়া হয়, নাগরিকত্বহীন লোকের ভোট আছে তাদের দেওয়া হয়, একটা লোকের 40 জায়গায় নাম আছে 40 জায়গায় ভোট দেওয়া হয়। তো সেগুলো কমে গেলে রিগিং করার সুযোগ কমবে, পুরো শেষ হবে না। তারপরে যেটা থাকবে তার মধ্যে রিগিং করে যদি জিততে পারেন তাহলে ঠিক আছে। আচ্ছা, এখানে একদিকে দেখলাম অমিত শাহ বঙ্গ সফর, অন্যদিকে একেবারে মুখ্যমন্ত্রীর একাধিক জায়গায় সভাও দেখতে পেলাম, যে প্রসঙ্গটা উঠে আসছে নিয়োগ দুর্নীতি। অমিত শাহ এখানে এসে বললেন যে এসএসসি থেকে শুরু করে পুরসভা সবকিছুতেই নিয়োগ দুর্নীতি রয়েছে, কিন্তু অন্যদিকে যখন অভিষেক ব্যানার্জির প্রসঙ্গ এলো, অভিষেক ব্যানার্জি কেন গ্রেপ্তার করা হলো না, সেই সেটিং তত্ত্ব প্রসঙ্গ উঠে এলো, তখন একেবারে অমিত শাহ নিশ্চুপ আমরা দেখতে পেলাম। এর কারণ কারণ দুটো হতে পারে, যে এক্ষুনি তদন্তকারী সংস্থারা যখন যেরকম প্রমাণ পায় তার বিরুদ্ধে সেরকম ব্যবস্থা নেওয়ার কথা। এখন কেন্দ্রীয় সরকারে যারা ক্ষমতায় আছে তারা যদি এরকম ভেবে থাকেন যে ভোটের এত আগে ব্যবস্থা না নিয়ে, সেটা ঠিক বেঠিক আমি বলছি না, যে ভোটের কিছুদিন আগে ব্যবস্থাটা নেবেন তাহলে ভোটের উপর প্রভাব বেশি পড়বে, সেরকম যদি কিছু থেকে থাকে তাহলে এক কথা। আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা নিজেরা কাগজে বিবৃতি দিয়ে দেখিয়েছে যে এখানে প্রচুর বেআইনি কাজ কারবার হয়েছে, এবং কালীঘাটের কাকুও বলেছেন, অডিও পাওয়া গিয়েছেন যে অভিষেক ব্যানার্জি কিভাবে টাকা চেয়েছেন, টাকা দিয়েছেন, তাদের কাছে কিভাবে টাকা দিয়েছে। তো অতএব তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কোনো কারণ নেই। আমার ধারণা একটু দেরিতে হলেও তদন্তকারী সংস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু স্যার, এর আগেও তো আমরা অভিষেক গাঙ্গুলিকে বলতে শুনেছিলাম যে বড় মাথা এলে বিসিবিআই নিশ্চুপ হয়ে যায়, সেটা সেই জন্য কি একেবারে অমিত শাহ ক্ষিপ্ত হয়ে গেলেন, যে চিত্র আমরা দেখতে পেলাম সাংবাদিক সম্মেলনে? দেখুন, চুপ হয়ে যাওয়ার অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে একটা কারণ যারা তদন্তকারী অফিসার তারা যে সকলেই সৎ এবং নিরপেক্ষ এরকম ভাবার কারণ নেই। কারণ সিবিআই এর একাধিক ডাইরেক্টরের বিরুদ্ধে সিবিআই কেস শুরু করেছে, তদন্ত হয়েছে। অতএব যে অফিসাররা তদন্ত করছেন তারা অসৎ হতে পারেন, এবং যাদের বিরুদ্ধে তদন্ত করছে তাদের কাছে কোটি কোটি টাকা, অতএব কয়েক কোটি টাকা তারা ঘুষ দিয়ে দিতে পারে, এবং এরকম ঘুষ দিয়ে দিলে সেটিং ছাড়াও কিন্তু তদন্তকারী অফিসাররা এদের বিরুদ্ধে তদন্তে ঠিকমতো এগোতে না পারে। স্যার, অন্যদিকে একেবারে অমিত শাহ বলছেন যে অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে শোভন চট্টোপাধ্যায় থেকে কুণাল ঘোষ সবাই জেল সফর করে এসেছে, ফিরাদ হাকিম সাসপেক্টেড। এরপরেও ফিরাদ হাকিম তো অ্যারেস্ট হয়েছিলেন, হাজির ছিলেন জেনারেলদের টাকা নেওয়া সম্ভবত। শোভন চ্যাটার্জি আর ফিরাদ হাকিম, সুব্রত মুখার্জি, ওদের কয়েকজন একসঙ্গে অ্যারেস্ট হয়েছিল, ফিরাদ হাকিম অ্যারেস্ট হয়েছে। নারী নিরাপত্তা নিয়ে এত প্রশ্ন তুলছে অমিত শাহ। প্রশ্ন তো তুলছেন, আমাদের এখানে সংবিধান অনুসারে চলছে না রাজ্যটা। আপনারা এর আগে দেখেছেন যে রাজ্যপালের বিরুদ্ধে শাসক দলের আইনজীবী
এফআইআর করছে, অথচ 361 নম্বর ধারা অনুসারে রাজ্যপাল বা রাষ্ট্রপতিরা যখন পদে থাকেন তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল মামলা শুরু করা যায় না। সিভিল মামলা শুরু করলে নোটিশ দিতে হয়। তো এখানকার লোকেরা সংবিধানও মানে না। এই যে এসআইআর হচ্ছে, তো মুখ্যমন্ত্রী থেকে, যিনি পুলিশ মন্ত্রী বটে, তিনি থেকে আরম্ভ করে সব এক কাচ্চা আধ কাচ্চা নেতারা এসআইআরে বাধা দিয়ে যাচ্ছে, যাতে করে মরা মানুষের নামগুলো বাদ না যায়, অস্তিত্বহীন লোকের নামগুলো বাদ না যায়, নাগরিকত্বহীন লোকগুলোর নাম বাদ না যায়, একাধিক জায়গায় যাদের নাম আছে তাদের নাম যাতে বাদ না যায়, তার জন্য তারা সব রকম অবস্থায় বাধা সৃষ্টি করছে, গন্ডগোল করছে, যাতে সে নামগুলো বাদ দিলে যেতে অসুবিধা হবে। কারণ যখনই শুরু হয়েছে তখন নাগরিকত্বহীন কিছু লোক তাদের ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছিল, এগুলো দেখা গিয়েছে। এবং আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী যে কেন্দ্র থেকে এখন জিতে আছে, সেখানে দেখবেন যে কত বেশি লোকের নাম বাদ গিয়েছে, এবং তিনি যে বুথে ভোট দেন সে বুথেও 127 জনের মধ্যে নাম বাদ গিয়েছে। তো তার মানে মানে সব রকম বাধা সৃষ্টি করার পরেও যে পরিমাণ লোকের নাম বাদ যাচ্ছে, তাতে রাজ্যের শাসক দলের লোকেরা আতঙ্কিত হয়ে পড়েছে। ফলে তারা এখন কথাবার্তা উল্টোপাল্টা বলছে, উল্টোপাল্টা কাজও করছে, মানে তারা আতঙ্কিত হয়ে পড়েছে। কিন্তু স্যার তাহলে কি 26-এর যে নির্বাচন আমরা দেখতে পাচ্ছি, 26-এর নির্বাচনের আগে অভিষেক ব্যানার্জির জেল যাত্রা হতে পারে? জেল যাত্রা হবে কিনা সেটা তদন্তকারী সংস্থার লোকেদের উপর খানিকটা নির্ভর করবে। তারপরে তো কোর্ট আছে, কিন্তু 26-এর ভোটে এখানে শাসক দলের পরিবর্তন হয়ে যেতে পারে। কেন? কারণ রিগিং তো করা হয়, মরা মানুষের লোকগুলো আছে সেই ভোটগুলো দেওয়া হয়, অস্তিত্বহীন লোকের ভোট আছে সেগুলো দেওয়া হয়, নাগরিকত্বহীন লোকের ভোট আছে তাদের দেওয়া হয়, একটা লোকের 40 জায়গায় নাম আছে 40 জায়গায় ভোট দেওয়া হয়। তো সেগুলো কমে গেলে রিগিং করার সুযোগ কমবে, পুরো শেষ হবে না। তারপরে যেটা থাকবে তার মধ্যে রিগিং করে যদি জিততে পারেন তাহলে ঠিক আছে, যদি সেটা না হয় তাহলে হারার সম্ভাবনা আছে। মুখ্যমন্ত্রী তো কার্যত সভা থেকে বলছেন যে দু মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করে 1.5 দিনে নাম বাদ দেওয়া, এটি ম্যাজিক? দেখুন, নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করছে। এর আগে যখন 2000 সালে হয়েছিল তখনও খুব বেশি সময় লাগেনি, এবার বেশি সময় লাগতো না যদি তারা প্রথম থেকেই না বাধার সৃষ্টি করছেন। তো তারা এসআইআর করতে দিতে চাইছেন না নিজেদের কায়েমি স্বার্থ বজায় রাখার জন্য, সেই জন্য দেরি হচ্ছে। সহযোগিতা করুন না, তাহলে তা কি হয়ে যাবে। কিন্তু স্যার এই যে 26-এর নির্বাচন, এর আগে আমরা একদিকে দেখতে পাচ্ছি বাবরি মসজিদ, একদিকে দুর্গাঙ্গন, একদিকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, সেই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহ বলছেন যে অনুপ্রবেশের ইস্যুতে নির্বাচন হবে, অনুপ্রবেশ থেকে নিয়োগ দুর্নীতি। অনুপ্রবেশের ইস্যুতেও হবে, নিয়োগ দুর্নীতিতেও হবে, এই জগন্নাথ মন্দির, দুর্গাঙ্গন, মহাকাল মন্দির ইস্যু হবে, মসজিদ তৈরিতে হবে। আমি শুধু একটা কথা বলবো, যে পুরীতে জগন্নাথ মন্দির ছিল, তো দীঘাতে আর একটা করার পর মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন, সেটা সাম্প্রদায়িক কাজ হচ্ছে না। মহাকাল মন্দির শিলিগুড়ির মাটি গাড়াই করে ঘোষণা করছেন, তাতে সাম্প্রদায়িকতা হচ্ছে না। দুর্গাঙ্গন করছেন, যেটা আজকের জমিতে কাগজে গৌতম দেবের বিবৃতি দেখলাম যে ওটা দুর্গাঙ্গনের জন্য জমি ছিল না, স্কুল বা হাসপাতাল করার জন্য জমি ছিল। তো তারপরে ওটা সাম্প্রদায়িক কাজ হচ্ছে না। কিন্তু হুমায়ুন কবির একটা মসজিদ তৈরি করতে গেলে সাম্প্রদায়িক কাজ হচ্ছে, তাকে বের করে দেওয়া হচ্ছে। দল থেকে যদি তাকে বের করতে হবে, তো যখন মমতা ব্যানার্জির পরামর্শ মতো হুমায়ুন কবিরের দাবি যদি সত্য হয়, উনি বলেছিলেন যে মুর্শিদাবাদে 70% মুসলমান, 30% হিন্দুদের কেটে গঙ্গায় ভাসিয়ে দিতে 1 ঘন্টা সময় লাগে, তখন কেন দল থেকে বের করেননি? তখন যে কাজটা করেছিলেন তার থেকে কি এখন যা করছেন সেটা খারাপ? মন্দির নির্মাণ করে যদি খারাপ কাজ না হয়, তাহলে মসজিদ নির্মাণ করে খারাপ কাজ হবে কেন? আর বাবরি মসজিদ, এখানে শেক্সপিয়ার স্মরণের রাস্তা আছে? শেক্সপিয়ার তৈরি করেছিলেন না তার কোনো লোক তৈরি করেছিলেন? অন্যরা করে করে নাম দিয়েছে। হোচিমিন স্মরণের রাস্তা আছে? তো তারা যদি শেক্সপিয়ার স্মরণে দিতে পারে, হোচিমিন স্মরণে দিতে পারে, তো উনি যদি বাবরি মসজিদ দেন, তাহলে অপরাধটা কোথায় হচ্ছে? অপরাধটা তখনই আসছে যে অযোধ্যাতে একটা বাবরি মসজিদ ছিল, সেটা ভাঙা হয়েছিল, সেই জায়গায় রাম মন্দির তৈরি হয়েছে, সেটা রেখে গেছে।
তো তার জন্য বাবুর নাম দেওয়া যাবে না এরকম তো কোনো আইন আমার জানা নেই। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যদি অন্য কোনো আইন বুক থাকে সেটা জানা যেতে পারে। তার ভাইপো বলছেন যে মসজিদ তৈরি করো, মন্দির তৈরি করো, রাজনীতি ছেড়ে দাও। তো তাহলে আপনি পিসিকে বলছেন না কেন? হুমায়ুন কবির তো নিজের টাকা দিয়ে চাঁদা তুলে মসজিদ তৈরি করছে, আর আপনার পিসি সরকারি পয়সা দিয়ে মন্দির তৈরি করছে। কে অধিকার দিয়েছে তো তাকে? আপনি 27 নম্বর ধারা সংবিধানে দেখুন, এটা বেআইনি। কারণ কোন দেশের নাগরিকদের একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মের জন্য ব্যয় করার জন্য কর আদায় করা যায় না। তো স্বাভাবিকভাবে আমি যে কর দিয়েছি সে টাকা দিয়ে কেন মন্দির তৈরি করা হবে, কেন মসজিদ তৈরি করা হবে? এটা তো অন্যায়। তো উনি অন্যায় করছেন, উনাকে রাজনীতি ছাড়তে বলছেন না, আর অন্য লোক নিজের টাকা দিয়ে টাকা তুলে মসজিদ করছে তাকে ছাড়তে বলছেন। এই বিচারিতা ভণ্ড লোকদের সম্পর্কে আর কি বলা যাবে বলুন? একেবারেই সেই প্রশ্ন। রাজ্যটা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, বারংবার প্রসঙ্গ একটাই হচ্ছে দুর্নীতি এবং অনুপ্রবেশ। এটা নাকি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। এই রাজ্যে কি সত্যি শুধুমাত্র এই দুটোই ইস্যু? প্রাতিষ্ঠানিক রূপ আমি বলবো না, কারণ সরকার দুর্নীতি করেনি, সরকারের পদও দুর্নীতি করেনি। সেই পদে যে লোকেরা ছিল, যেমন মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি, তার অধীনে যারা কাজ করতো সেই লোকেরা দুর্নীতি করেছে। শাসক দলের নেতা মন্ত্রীরা দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।